আজকে আমরা এই পর্বে যে কবিতাটি সম্পর্কে আলোচনা করব তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা ছেলেটা। এই পর্বের আগের একটি পর্বে আমি পুনশ্চ কাব্যগ্রন্থের আরো একটি কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, যার নাম ছিল সাধারণ মেয়ে। আজকের এই পর্ব শুরু করবার আগে আমি পুনশ্চ কাব্যগ্রন্থ সম্পর্কে বেশ কতগুলি তথ্য এই পর্বে পর্ব শুরুতেই রেখে দেওয়ার চেষ্টা করব। তার কারণ হলো যে কোনো কাব্যগ্রন্থের কোনো কবিতা পড়তে গেলে তার মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটুখানি আলোকপাত করতে হয়, না হলে কবিতাটি কেন উনি ওইখানে লিখছেন বা ওই সময়ে লিখছেন সেটা পরিষ্কার করে বোঝা যায় না। বিশেষ করে রবীন্দ্র কবিতার ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য। তাই পর্বটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। আজকে আমরা ছেলেটা নামক কবিতার আলোচনা করব। আমি আগেই বললাম যে সাধারণ মেয়ে কবিতাটি আলোচনা করবার সময় পুনশ্চ সম্পর্কে যে যে তথ্যগুলি আমরা পেয়েছিলাম সেই নিয়ে একটুখানি সময় নেব। সেই তথ্যগুলি খুব সংক্ষেপে বলতে গেলে কি কি পাবো? কবিতায় আঙ্গিকের বড় সড়ো একটা বদল লক্ষ্য করা গেল এই পুনশ্চ পর্বে এসে। যদিও রবীন্দ্রনাথের কাছে এটা খুব একটা যে অচেনা বিষয় তা নয়, তাও এবারে যা পেলাম তাকে কবি বলছেন ভাবছন্দ, চলতি কথায় যাকে বলা যেতে পারে গদ্য ছন্দ। কবি তাই পুনশ্চ কাব্যগ্রন্থের ভূমিকায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন গদ্য কাব্যে অতি নিরূপিত ছন্দের বন্ধন ভাঙাই যথেষ্ট নয়, পদ্য কাব্যের ভাষায় ও প্রকাশ রীতিতে যে একটি সলজ্জ অবগুণ্ঠন প্রথা আছে তাও দূর করলে তবেই গদ্যের স্বাধীন ক্ষেত্রে তার সঞ্চরণ স্বাভাবিক হতে পারে। অসংকুচিত গদ্যরীতি কাব্যের অধিকারকে অনেক দূর বাড়িয়ে দেওয়া সম্ভব, এই আমার বিশ্বাস, এবং সেই দিকে লক্ষ্য রেখে এই গ্রন্থে প্রকাশিত কবিতাগুলি লিখছি। আচ্ছা, বলে রাখি যে পুনশ্চ কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ প্রথমবার যে জিনিসটা ভীষণভাবে নিয়ে আসছেন সেটি হলো গদ্য ছন্দ বা কবিতায় গদ্য ছন্দের গদ্য ভাবের ব্যবহার, যেটা আমরা গোটা পুনশ্চ কাব্যগ্রন্থ ধরে লক্ষ্য করতে পারি। আমাদের আলোচিত যে কবিতা তাতে তো খুব বেশি ভাবে লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, পুনশ্চ কাব্যগ্রন্থে কেবলই ছন্দ নয়, ভাবেরও একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তার কারণ বাস্তব সচেতনতা। কবি এই সময় পারস্য এবং ইরাক ভ্রমণ করেছেন। দেশের রাজনৈতিক অবস্থা তখন একেবারেই সুখকর নয়। দৌহিত্র নীতীন্দ্রনাথ মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে নতুন ভাবে আশেপাশ রবীন্দ্রনাথের চারপাশ এবং তার যে আশেপাশের মানুষ তাদের নতুন চোখে দেখছেন কবি। তাই কবিতা হয়ে যাচ্ছে মৌখিক ভাষায় গদ্য ছন্দে সাধারণ মানুষদের নিয়ে বাস্তবতাকে সঙ্গে করে। কিন্তু তিনি তো রবীন্দ্রনাথ, প্রকৃতি আর রোমান্টিকতাকেও তিনি স্থান দিচ্ছেন তার কল্পনায়। ফলে গড়ে উঠছে পুনশ্চতে এক জাতীয় কবিতা, যেখানে সাধারণ মানুষের প্রতি গভীর সহানুভূতি লক্ষ্য করা যায়। কোনো অসাধারণ কিছু নয়, তাও মানুষের আঁতের কথা শুনতে ভালো লাগে তার এই রচনায়। ঠিক এমনই একটি কবিতা হলো ছেলেটা, যে তুচ্ছ অবহেলিত, কিন্তু তাকে অস্বীকার করা যায় না কারণ সে ভীষণ রকমের বাস্তব। এবার বলে রাখি, ছেলেটা নামক কবিতাটি খুবই সোজা ভাবে লেখা। আমি যেটা আগেই বললাম, যে কটি বৈশিষ্ট্য পুনশ্চ পাওয়া যায় তার বিভিন্ন কবিতার মধ্যে এটা এক জাতীয় কবিতা, যেখানে খুব সাধারণ ভাষায় মৌখিক ভাষায় খুব গদ্য ছন্দের ব্যবহারে বাস্তব জিনিসপত্রকে টেনে নিয়ে এসে সাধারণ মানুষের কথা কবি লিখছেন, যেটা এই কবিতার খুব বড় বড় কটি বৈশিষ্ট্য। সাধারণ ভাষায়, সাধারণ মৌখিক ভাষায় লেখা বলে পড়তে খুব সহজ লাগে আমাদের কবিতাটা। তাই আশা করব তোমরা বা আপনারা যারা এই আলোচনা শুনছেন তারা কবিতাটি একবার পড়ে নিতে, কারণ এত বড় কবিতা আমি এখানে
পাঠ করে আলোচনা করবার সময় থাকবে না। আমি মূল বক্তব্যটা এবারে রাখছি, আশা করব যেন আপনারা বিষয়টি, কবিতাটি বা টেক্সটটি পড়ে নেন। কবিতায় কি আছে? বড় সুন্দর কবিতা। কবিতায় আমরা দেখছি একজন 10 বছরের বালকের কথা। সেই 10 বছরের বালক পরের ঘরে মানুষ, আগাছা সম, কেবল প্রকৃতির নিয়মে সে বেড়ে ওঠে। বালকত্ব পেরিয়ে তার কৈশোরে আগমন হয়, অযত্নে, অবহেলায়। কোনদিন কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে, কোনদিন বিষফল খেয়ে মরে, কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায়, সর্বদা গাল খায়, তাও কিছুতেই কিছু হয় না। বারবার সে ফিরে আসে। কিশোর বয়সে স্বপ্ন দেখার মোহে নদীর জলের তলায় রূপকথার রাজ্য খোঁজে। ডুব দিতে চায় সবুজ স্বচ্ছ জলে, কি আছে দেখি না, সবটাতেই তার এই লোভ। ডুবতে গিয়ে মৃত্যুকে ছুঁয়ে আসে। লোক টেনে তোলে জল থেকে নিঃসার অবস্থায়, তখন ছোটবেলায় মরে যাওয়া মাকে দেখতে পায়। সে জানতে চায়, মৃত্যু কি তাহলে এই? মৃত্যু তাহলে কি? মৃত্যুকে ভয় পায় না ছেলেটি। মরা যে বড়ই সহজ কাজ। তার লজ্জা নেই, জাম পাড়তে গিয়ে লজ্জা নেই, জাম খেয়ে মার খেতে গিয়ে লজ্জা নেই, পাকরাশির মেজ ছেলের ক্যালাইডোস্কোপ চুরি করে কোনো লজ্জা নেই। কবি বলেন পাকরাশিদের ছেলের শখের ক্যালাইডোস্কোপ চুরি করে তার কোনো লজ্জা নেই। কবি বলেন একদিন পাকরাশিদের মেজ ছেলের একটা কাঁচ পড়ানো চোঙ নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে। দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কষির বাঁশি। দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভেতরে। খোকন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব দিল, ও কেন দিল না, যেন চুরির আসল দায় পাকরাশিদের ছেলের। কেবল লজ্জা কেন, ঘৃণা, ভয় কোনো কিছুই যেন তার নেই। সে কোলা ব্যাঙ পোষে, গুবরে পোকা ধরে আনে, মাস্টারের ডেস্কে ছেড়ে দেয় হেলে সাপ। যত ঘৃণ্য জাতীয় ঠান্ডা সরীসৃপ প্রাণী তার রেখে দেবার জিনিস, কারণ সে রাখতে চায়, দেখতে চায়, এই প্রকৃতিকে দেখতে চায়। যা কিছু অবাক করবার মতো সমস্ত কিছুকে সে অনুভব করতে চায়। ঠিক তেমনি একটি চার পেয়ে বন্ধুও ছিল তার, একটা খোঁড়া কুকুর। ঠিক তারই মতো হতভাগা সে। কেবল ছেলেটার জীবনী শক্তি ছিল না তার, তাই সহজেই জীবনচ্যুতি ঘটলো তার সেই পোষ্যর। ছেলেটা এতে এত কষ্ট পেল, লুকিয়ে কাঁদলো, কারণ অবলাদের কষ্ট সত্যি তো অবলরাই বোঝে। ছেলেটা মার খেয়ে কষ্ট পেল না, ছেলেটা মার খেয়ে কাঁদলো না, চুরি অপবাদ তার, চোর অপবাদ তার মাথায় পড়লো, কাঁদলো না। কিন্তু কবে কাঁদলো না, তার ওই সেই সঙ্গীটি, তার ওই ছোট্ট প্রাণীটি, সে যখন মারা গেল সে খাবার খেলো না, এত কষ্ট পেল, লুকিয়ে কাঁদলো। সেটা দেখে সত্যি আমাদের মনে লাগে, কারণ অবলাদের কষ্ট কিন্তু অবলারাই বুঝতে পারে। ছেলেটাকে সবাই দূর করলেও একজন ভালোবাসতো, সে কে? পুত্রহীনা সিধু গয়লানি। তার ওপরেও কিন্তু অত্যাচার কম ছিল না ছেলেটার। তাও কোন ভুলে যাওয়া পুত্র বিচ্যুতির মাতৃস্নেহে সে তাকে আগলে রাখতো। যাদের যায় তারাই জানে। তাই তার হয়ে কেউ শাসন করতে এলে সে সর্বদা পক্ষ নিত সেই ছেলেটারই। কবিতার শেষ অংশে ছেলেটার কথা বলতে বলতে হঠাৎই আমরা দেখব কবিতায় ঢুকে পড়ছেন স্বয়ং কবি। অম্বিকে মাস্টার দুঃখ করে গেলেন যে ছেলেটা আপনার শিশু পাঠের কবিতাগুলি পড়তে চায় না কিছুতেই। তিনি বলছেন, পড়তে ওর মন লাগে না কিছুতেই, এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাঁদর। আমি বললুম, সে ত্রুটি আমারই। থাকতো নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে। ও ছাড়তে পারতো না।
কোনোদিন ব্যাঙের খাঁটিকতা কি বইয়ের পেরেছি লিখতে, আর সেই মেরি কুকুরের ট্র্যাজেডি। এই যে শেষ দুটো লাইন, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, এটা আলোচনার যোগ্য। তার আগে কবিতার বিষয়ে কয়েকটি কথা বলি। কবিতাটি অসম্ভব সুন্দর। এক কিশোর বয়সের ছেলে যার কোনো নাম নেই, আবার তার নামেই কবিতা। যেন সর্বকালের কৈশোরকে কবি তুলেছেন, যে মারের মুখের ওপর দিয়ে বারবার রক্তকরবী ফুল এনে দেয় নন্দিনীকে। রক্তকরবীর খুব বিখ্যাত একটি লাইন। সে ভয় পায় না, সে নবীন কাঁচা আদমরাদের ঘা মেরে বাঁচিয়ে তোলে। তার জীবনের ইচ্ছা, সব দেখব, সব বুঝবো, দেখি না কি হয়। এই বয়সটাই যে এমন স্বাভাবিক সুন্দর বয়সকাল। এই ছেলেটি আবার তার সঙ্গে অনাদৃত কিন্তু প্রকৃতির সন্তান, অদম্য এর প্রাণ শক্তি, শৈশব ও কৈশোরের মধ্যিখানের এক ভীষণ প্রাণবন্ত রূপ, যে মানে না কোনো বাধা, যার বেড়ে ওঠায় কল্পনা, অনুভূতি, মায়া, স্বপ্ন, ইচ্ছে ইত্যাদি মিশে থাকে, যে হয়ে উঠবে আবরণবিহীন এক চিরকালীন মানুষ। তার কথাই কবি লেখেন এই কবিতায় আড়ম্বরহীন ভাবে। তাই আমরা নামকরণও দেখি আড়ম্বরবিহীন, সহজ এবং বাস্তব। ছেলেটার কথা, কৈশোরের কথা, ওরকম সময়ের একটা জীবনের কথা, প্রকৃতির সন্তানের কথা, তাই এর নাম ছেলেটা। পরবর্তীকালে শক্তি চট্টোপাধ্যায়ের খুব বিখ্যাত একটি কবিতা আছে, তার নামও ছেলেটা। ছেলেটা খুব ভুল করেছে, শক্ত পাথর ভেঙে মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলেই পারত। ওই সময়ের যে অতখানি পার্থক্য, যে সময় রবীন্দ্রনাথ ছেলেটা লিখছেন, যে সময় শক্তি চট্টোপাধ্যায় ছেলেটা লিখছেন, তার মধ্যে সমাজের একটা বিস্তর ফারাক ঘটে গেছে। তাই এই সমাজে দাঁড়িয়ে যে ছেলেটাকে রবীন্দ্রনাথ প্রকৃতির সন্তান হিসেবে দেখছেন, যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে শক্তি চট্টোপাধ্যায় আরো একভাবে কিন্তু আরো এক যৌবন কৈশোরকে দেখছেন। এই বিষয়টাই কিন্তু এই নামকরণের মূল বিষয়বস্তু। এবার শেষের দুটো লাইন একটু আলোচনা করব বলেছিলাম, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওই সময় ঘটে গেছিল। কবিকে হঠাৎ করে কিছু দল মানুষ, আমরা জানি, বলতে শুরু করেন তিনি নাকি আধুনিক নন, তিনি যথার্থ বাস্তব নন, তার লেখার মধ্যে বাস্তবতার কোথাও একটা মানে বাস্তবতা নেই, বাস্তবতার কোথাও একটা খামতি রয়েছে। তিনি যে ফুল পাখি এইসব নিয়ে লেখেন, তার মধ্যে তিনি ঢোকেন না, তিনি বাইরে থেকেই বেরিয়ে যান। সেই জন্য পরে সাহিত্যের পথে প্রবন্ধের আধুনিক কাব্য প্রবন্ধতে তিনি বলছেন যে আমরা প্রকৃতিকে দেখি, কিন্তু ব্যাঙের মক মক হাসিকে আমরা সহজে বুঝতে পারি না, এবং ওই বোঝাটাই আসল। আধুনিক লেখকদের মতে কবি ব্যঙ্গ করে বলছেন ওই লেখাটাই আসল, ওইটা না হলে পৃথিবীর সৌন্দর্যকে আমরা বুঝতে পারবো না। তৎকালীন হিসেবে কিন্তু তাই ছিল, বাস্তবকে ভীষণ বাস্তব ভাবে দেখতে হবে। আমরা যদি কোনো একটি পাখিকে চোখের সামনে দেখি, পাখির ডাককে শুনি, সেই সৌন্দর্যকে উপলব্ধি করবার বদলে পাখির মনের মধ্যে তখন কি চলছে, সে খাবার পেয়েছে নাকি সে সঙ্গী চাইছে, নাকি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার কি হবে, এই এত কথা ভাবনার কথা ভাবতে হয়। তাই খানিক মোহের আবরণ তুলে দিয়ে যেটা যা সেটাই দেখাতে হবে, সেটাই আসল। কবি সেই কারণেই একটু ব্যঙ্গ করে শেষের দুটো লাইন লিখছেন যে কোনোদিন ব্যাঙের খাঁটি কথা পেরেছি কি লিখতে, আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি, যে সাধারণ যে প্রাকৃতিক সে গুবরে পোকাকে নিয়ে মত্ত থাকে, তাকে দেখে মত্ত থাকে, ব্যাঙ বাড়ি এনে পোষে, কুকুরের মৃত্যুতে কষ্ট পায়, কিন্তু তার ভেতরের হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে সে চায় না, হৃদয় খুঁড়ে তার ভিতরের ট্র্যাজেডিকে জানতে চায় না, যে কুকুরটা এই না খেতে পেয়ে জরাজীর্ণ অবস্থায় কিভাবে চলে গেল, আর ব্যাঙের যে খাঁটি কথা, তাকে যে ওইভাবে বন্দি করে রাখা হয়েছিল, তার মনের মধ্যে কি চলছিল, এইসব জিনিস জোর করে চোখে আঙুল দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এতে অনুভূতির জোর কম থাকে। সাহিত্যের ক্ষেত্রে এই প্রয়োজনীয়তা নেই বলে মনে করেছিলেন রবীন্দ্রনাথ, তাকে সেই সময় বেশ আঘাত করা হয়েছিল এইসব কথাগুলি বলে। যাই হোক, আজকের এই পর্বে
আমি সহজভাবে, খুব সহজ একটি কবিতা আপনাদের বা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কিছু জিনিস আলোচনার থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।